আসসালামু আলাইকুম। আমি রাজ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এই আগের ভিডিওটার ভিতরে আমি সংক্ষিপ্তভাবে আলাপ করছিলাম এনআইডি কার্ডের ব্যবহার নিয়ে আর কিভাবে মানে যে ট্যাক্স ব্যাপারটা আর মানুষের পেনশনের ব্যাপারটাকে বাস্তবায়িত করা যেতে পারে আর এটার ভালো দিকগুলি কি, ভবিষ্যৎটা কত ভালো হতে পারে সে ব্যাপারটা। তো আজকে আরেকটা জিনিস আলোচনা করি। আমাদের বাংলাদেশের রিসেন্ট অনেক ভিডিও দেখলাম, আমাদের বাংলাদেশ যা ঘটতেছে, এই যে অটো রিক্সা প্লাস এই রিক্সার ব্যাপারটা নিয়ে এটা অনেক দিন ধরেই ব্যাপারটা হইতেছে। আসলে এখন দুনো পক্ষের দিকে চিন্তা করা উচিত। কিভাবে? দেখুন, তারাও রোজগার করেই খাইতেছে, পরিশ্রম করেই খাইতেছে, দুর্নীতি করে খাইতেছে না। কিন্তু কিন্তু আমাদের সরকার আর এই অটো যারা চালাচ্ছে তাদের দুজনকে কিছু জিনিস যদি নিয়মের ভিতরে আসতে পারে, আমি মনে করি সমস্যার সমাধানটা অনেকখানি হয়ে যাবে। তাহলে দুটোটা পার্ট যেটা হবে সেটার এক পার্ট বলি, তারপর আবার আরেক পার্ট বলবো। এখন সরকারি পার্টটা যদি বলি, সরকার যেভাবে এদেরকে বন্ধ করতেছে এভাবে অ্যাকচুয়ালি বন্ধ করতে পারবে না। কারণ কি? কারণ তারা কই যাবে? তাদেরও তো কর্মের ব্যবস্থা দরকার। কিন্তু এখন তাদের যে কর্মের ব্যবস্থা করতে হবে সেটার জন্য তাদের কি করতে হবে? তাদেরকে সেই রকম যোগ্য হতে হবে। কিভাবে যোগ্য হতে হবে? এখন একটা জিনিসের উপর যখন কম্পিটিশন অনেক বেশি হয় তখন সেটাকে কন্ট্রোল করতে হলে কি করা উচিত? সেটাকে একটা সীমাবদ্ধ একটা নাম্বারিংয়ের ভিতরে আনতে হলে এক্সাম সিস্টেম করতে হবে, এক ধরনের পরীক্ষা সিস্টেম করতে হবে, একটা লাইসেন্স সিস্টেম করতে হবে। অনেক তো হলো দুর্নীতি, অনেকভাবে যানবাহন এটা ওইটা অনেক দুর্নীতি হয়ে আসতেছে। এখন সময়ে আশা করি সামনে আস্তে আস্তে যদি একটু বুদ্ধিমানরা যদি হালকা একটু মাথা খাটায়। কেন বললাম? যে দেখুন, এখন একটা এরিয়াতে যদি 500 জন যদি দাঁড়ায় যায় আমরা অটোই চালাবো, তো 500 জনকে কি আর অটো দিয়ে দিলে কি আর হবে? আর আমি সরকারি দিকটা বলি, সরকার কি কি সিম্পল পদক্ষেপ কিছু নিতে পারে। তারপর আমি আসবো অটো অটো চালকদের দিকে, কারণ দুনো পক্ষেরই দোষ আছে, দুনো পক্ষেরই নির্দোষ। তাদের দিকেরও দোষ আছে, সবাই খারাপ না। দেখুন, সরকারি কি করতে পারে? সরকার করতে পারে কি, যে ঠিক আছে, আমরা একটা শহরের জন্য ফর এক্সাম্পল ওই শহরের আয়তন অনুযায়ী আমরা 200 অটো আমরা নাম্বারিং দিব, নাম্বার প্লেট 200 অটোর দিব। কিন্তু 200 অটোর জন্য তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। যেমনটা আমরা ড্রাইভিং পরীক্ষা দিই গাড়ির জন্য, বাসের জন্য, ঠিক সেরকমই এই অটোর জন্য পরীক্ষা দিতে হবে। কেন পরীক্ষা দিতে হবে? কারণ আমাদের বাংলাদেশে তো আমরা আমি ট্রাফিক নিয়েও একটা ভিডিও বানাবো। কারণ বাংলাদেশের ট্রাফিক সিস্টেমের অবস্থা এতই খারাপ, এতই খারাপ, অথচ আমরা সামান্য একটু সিভিক সেন্স ইউজ করলে কিন্তু আমরা জিনিসটাকে একদম অনেকখানি কন্ট্রোলে আনতে পারি। এটা একটা সুন্দর উদাহরণ ছিল যখন আগস্টের সময় যখন ছাত্ররা রাস্তা কন্ট্রোল করতেছিল। আপনারা দেখছেন যে কিছু জায়গায় জাম লাগলেও একটা কি আছে, ডিসিপ্লিনের ভিতরে আসছিল রাস্তাগুলি। অ্যাকচুয়ালি কিন্তু নিয়ম এইটাই, একটা রাস্তাতে সব যানবাহনই চলবে, কিন্তু তাদেরকে তাদের জায়গার ডিসিপ্লিনটা মেনটেন করতে হবে। কোন জায়গায় কে চলবে, কোন লাইনে কাকে থাকতে হবে। আমি এই পুরো সেক্টরটা নিয়ে একটা আলাদা ভিডিও করব ট্রাফিকের উপর, আর কিভাবে বাংলাদেশের জামগুলির যে রিক্সাগুলি যে কারণ হয়, রিক্সাগুলি কিভাবে না ভাঙচুর করে একটা নিয়মের ভিতরে কিভাবে আনা যায়। এখন যেটা বলতেছিলাম অটো নিয়ে, ব্যাটারি চালিত যে গাড়িগুলি সেটা নিয়ে, তো সরকারকে কি করতে হবে? একটা লাইসেন্স এক্সামের মতো করতে হবে। সেটার জন্য একটা আপনার সিলেবাস তৈরি করতে হবে। তাদেরকে যেভাবে সেমভাবে গাড়ির জন্য তারা ওইভাবে দিবে। আপনি ড্যাম শিওর আপনার মোটামুটি অর্ধেকের থেকে বেশি মানুষ ওখানেই আটকায় যাবে। কারণ বাংলাদেশে আমাদের মানুষরা কিন্তু আমরা পরীক্ষা দিতে চাই না। যে কোনো কম্পিটিশনে নামতে গেলে আমরা চাই কি টাকার বিনিময়ে, দুর্নীতির মাধ্যমে, আর না এলে মন মর্জি করে নেমে গেলাম। এই যে যারা অটো চালায়, যারা বাংলাদেশে যারা গাড়ি চালাইতেছে, বাস চালাইতেছে, কয়জনের লাইসেন্স আমরা কন্ট্রোল করি, কয়জনের লাইসেন্স অ্যাকচুয়ালি আছে? তো এগুলোর ব্যাপারে আরও হার্ড হইতে হবে। এই যে সড়কে যে দুর্ঘটনাগুলি ঘটে, এই যে এত অ্যাক্সিডেন্ট, এগুলোর সবসময় তো আর এক পক্ষকে দোষ দিলে হয় না। নিয়ম আরও কঠিন করতে হবে, লাইসেন্সের ব্যাপারটাকে আরও কঠিন করতে হবে। অটো চালকদেরকে একটা পরীক্ষার আওতায় আনতে হবে, আর একটা লিমিটেড সংখ্যা হিসেবে যার যত মন চাবে তত পরিমাণেই সে, একটা মালিক 10টা অটো নামাই দিল, অমুকে 20টা অটো নামাই দিল, তাহলে তো কন্ট্রোল হবে না।
অটোর সিস্টেমটা এমনভাবে আনতে হবে, পৌরসভাতে যাবে, পৌরসভাতে কতটা অটো বরাদ্দ করা হয়েছে সরকারিভাবে ততটাই নাম্বার প্লেট দিতে হবে। আর এই নাম্বার প্লেটটা রেজিস্ট্রি হবে ওই মালিকের, ওই যে বললাম আগের ভিডিওতে আমি যে বলছিলাম যে ট্রেড লাইসেন্স হোক বা চাকরিজীবী হোক, প্রত্যেকটাকে সেই নাম্বারিংয়ের সাথে, সেই নাম্বার প্লেটের সাথে, সেই মালিকের এনআইডি নাম্বারের সাথে, সে যে ব্যবসা করতেছে, সে যে একটা গ্যারেজ খুলছে, সে যে একটা অটোর বিজনেস খুলছে, তাকে সেটা রেজিস্ট্রি করতে হবে। এই রেজিস্ট্রি ছাড়া সে ইলিগ্যালভাবে রাস্তা চালাবে, যে কোনো সময় ধরলে ওটাই নিয়ে যাবে। এইরকম একটা নিয়ম পুরা শহরের ভিতরে, পুরা দেশে প্রকাশ করতে হবে, পাবলিশ করতে হবে, বিভিন্ন অ্যাডের মাধ্যমে হোক বা কোনো সমাবেশের মাধ্যমে, যে কোনো মাধ্যমে হোক। তাহলে কি হবে, মানুষদের একটা জাগরণ হবে, জানতে পারবে যে হ্যাঁ আমি চাইলেই মন মর্জি করে 3টা অটো কিনে নামাই দিতে পারলাম না, আমাকে সে নাম্বার প্লেটটা নিতে হবে। আমি জানি নাম্বার প্লেট সিস্টেম আছে, কিন্তু এখানে অনেক দুর্নীতি। তো সেটাকে সহজভাবে নিয়ে আসতে হবে। কিভাবে? প্রত্যেকের লাইসেন্স, প্রত্যেকের যে ট্রেড লাইসেন্স, যারা অটো চালাবে ড্রাইভিং লাইসেন্স তার থাকতে হবে। আর এটাকে এন্ট্রি করতে হবে সেই ওয়েবসাইটে, গভর্নমেন্টের এনআইডি কার্ডের ওয়েবসাইটে, যে হ্যাঁ সে এখন বর্তমানে এই অটো চালক। আর এই যে মালিকের অটো সে চালাইতেছে, এই মালিকের এই একটা 10টা অটোর একটা গ্যারেজ আছে, সে 10টা অটো লিগ্যালভাবে পৌরসভা থেকে বা ওই সিটি মেয়রের অফিস থেকে বা ওই যে ওই শহরের যে যানবাহন, যে বিআরটিসি হোক, যেখান থেকে, সেখান থেকে সে কালেক্ট করছে বৈধভাবে, সেটা রেজিস্ট্রি ওইখানে থাকতে হবে। তারপরে কি হবে, এইভাবে করতে পারলে না এলো পাথারি যে এই যে সবাই শহরের ভিতরে বিভিন্ন গ্রাম থেকে হোক, দূর দূরান্ত থেকে যে শহরের ভিতরে যে এত গ্যাদারিং অটো নিয়ে আসা পড়তেছে, যার যেমনি মন চেতেছে অটো বানাইতেছে আর নামাইতেছে, সেটা অনেকটা কন্ট্রোল এসে পড়বে। নাহলে আপনারা এইভাবে যতই আজকে ভাঙবেন, এই মানুষটা দুঃখ পাবে, গরিব মানুষ করবে, কান্নাকাটি করবে, সে আবার ওই কাজটাতেই নামবে। একটা নিয়মের ভিতরে না আসলে আপনারা কখনোই এই যে অটোর এই সমস্যাটাকে সমাধান করতে পারবেন না। আর এটা আরেকটা কারণ হইতেছে যে বাংলাদেশে এখন কাজের তো অনেক বেকারত্ব, অনেক সমস্যা। তো কাজের সেক্টরগুলিকে আরও ওয়াইড করতে হবে, আর কাজগুলিকে সম্মান করতে হবে। অনেক কাজ আছে যেগুলি মানুষ আমরা মনে করি যে ছোট কাজ করব না, এই কারণে কি হয়, মানুষজন না পারতে এইরকম ধরনের কাজে বেশি জড়ায় পড়তেছে। কি করবে, কাজ তো নাই। কিন্তু আবার অন্যদিকে এখন একটু বলি, এই যে অটো চালকরা, যেভাবে আমি কিছু ভিডিও দেখলাম, অ্যাকচুয়ালি আমার কথাটা নেগেটিভভাবে নেবেন না, তারা কিন্তু যথেষ্ট ভালো কামায়। আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একটা মধ্যবর্তী ফ্যামিলির ছেলে যদি একটা সিম্পল প্রাইভেট হোক, সরকারি চাকরি করে, সে কত বেতন পায়? একদম বড় থেকে বড় যদি একদম বলি, মানে যদি মিডিয়াম রেঞ্জে থাকে, 15-20 হাজার 25 হাজার টাকা কামায়। এর ভিতরে তো তারা আবার কত ট্যাক্স থাকে, তারপর সরকারি কেটে দিবে, এটা সেটা কাটবে। যারা এই যে অটো চালাইতেছে, যারা এই যে ব্যাটারি চালিত এগুলো চালায়, এগুলো একদম কি টাকা, এটি একদম কাঁচা টাকা। তারা কি কোনো ট্যাক্স দেয়? তারা কোনো কিছু দেয় না। তাদের শুধু কি হয়, যে মালিকের অটো চালাইতেছে সে মালিক একটা অংশ নিয়ে নেয়, বাকি টাকা তাদের। তা আপনার কি মনে হয় যে তারা কি কম কামায়? তারা যথেষ্ট ভালো কামায়। পার্থক্যটা কি জানেন? পার্থক্যটা হচ্ছে যে তাদের যে অ্যাপিয়ারেন্সটা, এটা আমাদেরকে মায়া লাগায় দেয়। আমরা আগের থেকে যাই না আসতেছি যে তারা অটো চালায়, রিক্সা চালায়, তারা অনেক দরিদ্র, তারা অনেক কষ্টে আছে, ছিল আগে, এক সময় ছিল, আজ থেকে 20 বছর 30 বছর আগে হয়তো তারা অনেক গরিব ছিল। কিন্তু এখনের প্রেক্ষাপটে ওরা যে পরিমাণ টাকা কামাইতেছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে ওরা যেভাবে টাকা কামাইতেছে, একটা চাকরিজীবী মানুষও সম্মানের সহিত এই টাকা কামাইতে পারতেছে না, এর থেকে অর্ধেক টাকা কামাইতেছে। কিন্তু এখন একটা ওই ফ্যামিলির ছেলে তো আর এরকমভাবে অ্যাপিয়ারেন্স দিয়ে চলতে পারবে না, এরকম সিম্পল জামা কাপড় দিয়ে চলতে পারবে না। তারা যেভাবে বেশভূষা করে, তারা নিজেদেরকে বোঝাতে চায় তারা একটা সভ্য পরিবেশ আছে, যার কারণে তাদেরকে ওইভাবে থাকতে হয়। তো মানুষ মনে করে কি হ্যাঁ তারা ভালোই সুখে আছে, কিন্তু অ্যাকচুয়ালি সুখে আছে সেই যে অটো রিক্সা যেগুলি চালাইতেছে বা যারা চালাইতে রিক্সা চালক, তারা, কারণ তাদের আর্ন বেশি, মানে তাদের উপার্জন বেশি, খরচ কম, তারা ট্যাক্স দিতে হয় না। তারা একটা সিম্পল যে কোনো বাসাতে, ছোটোখাটো বাসাতে তারা পরিবার নিয়ে চলে যায়, ম্যাক্সিমাম পরিবার গ্রামেই থাকে। তো টাকা কিন্তু তারাই কামাইতেছে। এই দিকটাও দেখতে হবে যে কোনো পক্ষই ভালো, কোনো পক্ষই খারাপ না, দোনো পক্ষের ভিতরে ভালো খারাপ আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস বলি, আরেকটা কন্ট্রোল আনার একটা সুন্দর সহজ উপায় বলি। এই উপায়টা হইতেছে, এটা কিন্তু করতে কিন্তু বেশি কোনো মেধাও খাটাইতে হয় না, ইভেন আপনার এইটা করার জন্য এত হাই পাওয়ার টেকনোলজিও লাগবে না।
আপনাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই এটার সাথে, তারপর আমি আপনাদেরকে এক্সাম্পলটা বলি কিভাবে এই অটোর এই স্পিডের ব্যাপারটা কিভাবে নিতে হবে। কারণ এই অটো স্পিড এটা কিন্তু অনেক ভয়াবহ। আপনারা কল্পনা করতে পারবেন না, যখন থেকে এই ব্যাটারি চালিত রিক্সা অটোগুলি রাস্তায় নামছে, এলাকার ভিতরে ঘুরে বেড়ায়, রাস্তায় ঘুরে ফেলায়, কত হাজারো অ্যাক্সিডেন্ট হয়। আমার এলাকার ভিতরে আমি পর্যন্ত 4টা-5টা অ্যাক্সিডেন্টের কথা শুনছি বিগত কয়েক বছরের ভিতরে। বাচ্চারা একদম স্পট ডেড মারেই গেছে সাথে সাথে, কারণ তাদের গতি অনেক বেশি থাকে। তো গতির ব্যাপারটাকে নিয়ন্ত্রণ তো জানি, তারা তো গতির ব্যাপারে যতক্ষণ পর্যন্ত তারা লাইসেন্সের ভিতরে না আসবে না, তাদেরকে আনা যাবে না। তো কি করতে পারা যায়, আসলে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা একটা স্কুটার, এটা ব্যাটারিতে চলে, মোটর আছে, এটা একটা নর্মাল স্কুটার আমি ইউজ করি। তো এটা কেন দেখাচ্ছি, এটা আর আমাদের যে বাংলাদেশে অটো চলে অনেকটাই সেম ভাবে। এই যে দেখেন চার্জ হইতেছে না, এই ব্যাটারিতে চার্জ হবে, তারপর আমি এটাকে নর্মালভাবে চালাবো। এখন আসুন যে কারণে আপনাদেরকে আমি এটা দেখাই। হ্যাঁ, এখন যে কারণে আমি আপনাদেরকে অটো আমার যে স্কুটারটা সেটা দেখালাম কি জন্য, এইটার যে মেকানিজমটা আর আমাদের বাংলাদেশের যে অটোগুলি চলে মেকানিজম কিন্তু একদম সেম বলা চলে, খালি এটা 2 চাক্কার আর ওগুলো 3 চাক্কার। এটাও ব্যাটারিতে চলে, ওইটাও ব্যাটারিতে চলে, মোটরের মাধ্যমে রিচার্জ করে চলতে হয়। এখন এই জিনিসটার কি করা হয়েছে দেখেন, টেকনোলজিটা একদম সিম্পল। এটার স্পিড মিটার করা হয়েছে, লিমিট করা হয়েছে 25 কিলোমিটার পার আওয়ার, মানে 25-এর উপরে এটার স্পিড আর উঠবেই না। মানে চালক যতই চেষ্টা করুক, এটার যে অ্যাক্সেলারেটর যে বাটনটা সেটা 25 পর্যন্ত লিমিটেড করে দেওয়া হয়েছে, এটা কোম্পানি থেকেই। সো আমাদের বাংলাদেশে এই যে অটোদের এটা কি করতে হবে জানেন, এটা যখন একটা অটো কোম্পানি বা যারাই গ্যারেজে যারাই বানাইতেছে, এই অটোটাকে রাস্তায় নামানোর আগে বাংলাদেশের যে বিআরটিসির যে প্রত্যেক শহরে যে অফিস আছে সেই অফিসে তাদেরকে নিতে হবে, তারা এটাকে অবজার্ভ করবে। অবজার্ভ করার পরে তাদেরকে একটা লিমিট বেঁধে দেওয়া হবে। ধরুন একটা নর্মাল রিক্সা যদি 20 কিলোমিটার বেগে, যেটা প্যাডেল, যদি 15 থেকে 20 কিলোমিটার বেগে টানতে পারে, তাহলে এই অটোটাকে সর্বোচ্চ, এই বাংলাদেশের অটোগুলিকে সর্বোচ্চ 30 থেকে 35-এর যে স্পিড লিমিটটা আমি কেন বললাম 30 থেকে 35 কিলোমিটার পার আওয়ার, এই স্পিডটা, এই যে 30 থেকে 35 কিলোমিটার এই লিমিটটার ভিতরে যদি একটা মানুষ এই অটোর সাথে বাড়ি খায়, তাহলে সে হয়তো একটা মাইনর ইনজুরি পড়বে, সে হয়তো একটা সামান্য পরিমাণ আঘাত পেতে পারে, এমন সিরিয়াস আঘাত পাবে না। কিন্তু আবার এই অটোটায় যদি যেই স্পিডে আমি বর্তমানেও যে লাস্ট টাইম দেশে গিয়ে দেখে আসলাম, আপনার অস্বাভাবিক স্পিড, আমার স্পিডের আমি যে আইডিয়া যদি করি, তাহলে আমার মনে হয় তারা মোটামুটি 60-এর উপরে টানে, 60 থেকে 70-এর ভিতরে তাদের স্পিড থাকে। তো 60 থেকে 70 কিন্তু একটা স্পিডের অটো কিন্তু আপনি মুখের কথা না। আর এই স্পিডে তারা কি করে, এলাকার যে অলি গলি চিপা রাস্তা, এই রাস্তাগুলিতে আপনার এলোপাথারি চালায়, কারণ তাদেরকে তাড়াতাড়ি খ্যাপ মারতে হবে, প্যাসেঞ্জার নামাইতে হবে। তো তাদের মাইন্ডে তো এটা কাজ করে। তো এইটা কন্ট্রোল করতে হলে আমাদেরকে এই পদক্ষেপটা নিতে হবে যে বিআরটিসির ভিতরে একটা সেক্টর খুলতে হবে, যে অটোগুলি রাস্তায় নামানো হবে, যে অটোগুলি লাইসেন্স কার্ড মানে যে প্লেটটা নাম্বার প্লেটটা পাইছে, সে নাম্বার প্লেট তখন ইউজ করতে পারবে যখন তার অটোটার মধ্যে স্পিড লিমিট লাগানো থাকবে। এটা বিআরটিসি একটা লিমিট বেঁধে দিবে 40-35। এই লিমিটটা যে ওই কোম্পানি যারা এই মোটর টটর বসা বানাইতেছে তারা অবশ্যই এই লিমিটের ভিতরেই ওই ক্যাপাসিটরটা ওইভাবেই রাখবে। তাদের স্পিড লিমিট অতটুকের মধ্যে বাধ্যতামূলক রাখতে হবে। যদি তারা এর থেকে বেশি পায়, তাহলে ওই যে আপনার অটোটা, এই অটোটাকে রাস্তায় নামতে দেওয়া হবে না, এর নাম্বার প্লেটটাকে কি করে দেবে, ব্লক করে দেওয়া হবে যতদিন পর্যন্ত সে ওইটা। আর এখানে আবার তো দুর্নীতি হবেই। দুর্নীতি কেমন হবে, হয়তো কন্ট্রোলের সময় ওই কোম্পানি বা ওই যারা গ্যারেজের ওই মালিক যারা অটোগুলি নামাবে, তারা হয়তো দেখানোর জন্য নিয়ে যাবে যে এই যে আমার এই মিটার 35-এর বেশি উঠে না। কিন্তু কি হবে, কন্ট্রোল শেষ যখন রাস্তা নামানোর আগে, তখন তারা আবার স্পিড বাড়াই দিবে। এটা করা যাবে না। এটার জন্য আরেকটা সুন্দর পদ্ধতি আছে, কি হবে, বিআরটিসি তাদের নিজের মেকানিজম, তাদের একটা গ্রুপ থাকবে, ইঞ্জিনিয়ার গ্রুপ থাকবে, যারা নিজেরা এই মেশিনটাকে একদম ধরতে গেলে একদম পার্মানেন্ট ভাবে সফটওয়্যার ভিত্তিক কানেক্ট করে দিবে একটা অ্যাপের মাধ্যমে।
এই অ্যাপটার যে মাইক্রোচিপ একটা থাকবে, সেই চিপটা এই অটোর ভিতরে সেট করা থাকবে। যেমন আমাদের এই স্কুটারের একটা অ্যাপ আছে, সেই অ্যাপের ভিতরে আমার স্কুটারের আমার মনে করে রেজিস্ট্রি করা আছে, আমি ওই অ্যাপের মাধ্যমে এই স্কুটার অনেক কিছু কন্ট্রোল করতে পারি। তো এইরকম একটা অ্যাপ তৈরি করা যদি হয়, যে অ্যাপের ভিতরে সরকারি এটা গভর্নমেন্ট অ্যাপ তৈরি করা হবে, যেটার ভিতরে এই অটোগুলির এই যে আপনার স্পিড মিটারে প্রত্যেকের মোটরের নাম্বার বা প্রত্যেককে একটা নাম্বার দেওয়া হবে অটোর জন্য, যে এই নাম্বারের অটোটা এই যে এই নাম্বার প্লেটের সাথে চলতেছে। তো এটার ভিতরে যে মাইক্রোচিপটা দেওয়া হয়েছে, সেটা যদি তারা কোনো রকম দুর্নীতি করার চেষ্টা করে বা ঘাটাঘাটি করার চেষ্টা করে, তাহলে ওই যে ওখানে আপনার অ্যাপের ভিতরে বা গভর্নমেন্টের ওই সাইটে তার নোটিফিকেশন চলে যাবে যে তারা এটার ভিতরে কোনো রকম কি করতেছে, দুর্নীতি করার চেষ্টা করতেছে, তারা এটা নিয়ে কোনো ঘাটাঘাটি করার চেষ্টা করতেছে। এটা একটা মাধ্যম হতে পারে অ্যাটলিস্ট অন্তত স্পিডটাকে কন্ট্রোল করার জন্য। টেকনোলজিক্যাল একটু মাইন্ডে চিন্তা করতে হবে। বাংলাদেশে যথেষ্ট মেধাবী আমাদের ইঞ্জিনিয়াররা আছে, অনেক ছেলেরা আছে এরকম কাজ করার জন্য, তারা অপেক্ষায় আছে। তাদেরকে সরকারি যদি সুযোগ দেওয়া হয় এই কাজগুলি করার জন্য, তারা অনেক দূর আগায় নিয়ে যেতে পারবে এই টেকনোলজিগুলিকে। এই অ্যাপের মাধ্যমে যদি এই জিনিসটা কানেক্ট করা হয়, প্লাস এই অটোগুলির স্পিডটাকে 40-এর নিচে রাখা হয় বাধ্যতামূলক, তাহলে দেখবেন রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট কম হবে, প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট কম হবে। আর ওই যে বললাম, পরীক্ষার মাধ্যমে লাইসেন্স সিস্টেম করতে হবে বাধ্যতামূলক, তাদেরকে একটা এক্সাম দিতে হবে, রাস্তাতে কীভাবে চলতে হয়, কত রোগী স্পিডে থাকতে হবে, কত রোগী স্পিডে ডানে বামে ঘুরতে হবে, তারপর আমাদের যে চত্বর আছে চত্বরের ভিতরে তাকে কোন লাইনে থাকতে হবে, এগুলো যে আমি আরেকটা ভিডিও করব ট্রাফিকের উপর, সেটাতে বলবো। আপাতত বললাম যে এই যে সমস্যাটা এখন বর্তমানে আছে, এই যে অটোদের নিয়ে আর নিয়ে, এই সব কিছুর ভিতরেই একটা নিয়মের ভিতরে আনতে হবে, দুনো পক্ষকে নিয়ম মানতে হবে, তাহলেই আপনার এই সমস্যার সমাধান হবে। তাহলে কি হবে, এলো পাথারি সবাই শহরের ভিতরে অটো নিয়ে ঢুকতে পারবে না। একটা কন্ট্রোল, একটা পুরো গ্রুপ থাকবে যারা রাস্তার টহলের উপর থাকবে। যেমন আমাদের বর্তমানে অনেক পুলিশ গ্রুপ থাকে যারা রাস্তা টহলে থাকে, তারা প্রায় টাইমে রাস্তা টহলে থাকবে। আরও সহজ করতে পারা যায়, কিউআর কোড দিয়ে দেওয়া যায়। এখন তো কিউআর কোড অনেক সহজভাবে অনেক জায়গায় প্রোগ্রামিং করা হয়, কিউআর কোড ইউনিক সিস্টেম। এটা প্রত্যেক অটোর যদি একটা কিউআর কোড একদম পার্মানেন্ট দিয়ে দেওয়া হয়, তার অটোর পিছনে নাম্বার প্লেটের সাথে লাগিয়ে দেওয়া হয়, যে কোনো সময় কন্ট্রোল যদি পড়ে, পুলিশদের কী করতে হবে, জাস্ট খেলে কিউআর কোডটা স্ক্যান করবে, তার ডাটাটা ওই গভর্নমেন্টের ওই সাইটের থেকে আইসা পড়বে যে হ্যাঁ তার অটো এই মালিকানাধীন, এই লোক চালাইতেছে, এই হচ্ছে গিয়ে তার পুরা ডাটা, এই অটোর এত স্পিডে চলবে, এই স্পিড মিটার এত সেট করা, এই বিষয়গুলো তার জানা হয়ে যাবে। তাহলে কি হবে, দুর্নীতিও কম হবে, যেন তেনভাবে সবাই শহরের বাইরে থেকে এই এটার ভিতরে আবার এটাও এন্ট্রি থাকবে যে হ্যাঁ এটা এই শহরের জন্য মানে করা, এই জোনের জন্য বা এই শহরের জন্য এই অটোগুলিকে নির্ধারিত করা, এই নাম্বার প্লেটগুলি। এর বাইরে যদি কেউ থাকে তাহলে তাদেরকে বলা হবে যে তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদের যে জোন আছে তোমরা সেই জোনে চলে যাও। তোমাদের যদি নেক্সট টাইম পাওয়া যায় আবার এখানে, তাহলে কিন্তু, কারণ একটা অটোর তো একটা লিমিট আছে। এখন নারায়ণগঞ্জের অটো ঢাকায় গিয়ে তো যদি চলে তাহলে অবশ্যই তাকে ঢাকাতে আটকাবে। ঢাকার অটো যদি নারায়ণগঞ্জে এসে চলে তাহলে ঢাকার অটো নারায়ণগঞ্জে এসে আটকা পড়বে। আবার নারায়ণগঞ্জের অটো যদি আবার মুন্সিগঞ্জ গিয়ে চলে সেখানে আটকা পড়বে। তো প্রত্যেক একটা জোন করে দেওয়া হবে, একটা বিশাল একটা ধরনের একটা শহর করে দেওয়া হলো, এই শহরের ভিতরে এতটা বেশি চলবে না। এই নিয়ম এরকম অনেক ধরনের হালকা পাতলা ছোট ছোট নিয়ম আছে, এগুলি নিলে এই যে আজকে যে এত সমস্যা, এত অঢেল আমাদের নারায়ণগঞ্জে, তো আমি এবারও গিয়ে দেখলাম যে এত পরিমাণে অটো, এত পরিমাণে যার যত মন চাইতেছে একটা মোটর কিনে বসাই দিতেছে, মোটর চাক্কাতে লাগাই দিতেছে, হয়ে গেল অটো। তো এভাবে করলে তো আপনি সবাইকে আটকাতে পারবেন না। এটাকে কি করতে হবে, এটাকে এই যে এরকম বললাম যে কয়েকটা নিয়মের ভিতরে আনেন, মানুষজন বাধ্য হবে হয় বুদ্ধি নিয়ে চালানোর জন্য, এডুকেটেড হবে একটা জিনিস চালানোর প্রতি, তারপরই চালালে সচেতন হবে, অ্যাক্সিডেন্ট কম হবে, জাম কম লাগাবে। যেখানে সেখানে অটো দাঁড়া করা রাখা যাবে না, অটোদের জন্য একটা সুন্দর পার্কিং সিস্টেম করতে হবে, বা একটা সাইডের পার্কিংয়ে ওদেরকে শিখাইতে হবে। এটা ওই লাইসেন্স নেওয়ার সময় তাদেরকে শিখাইতে হবে যে একটা অটো কোন জায়গায় পার্ক করতে পারবে, কোন জায়গায় পারবে না। যেখানে সেখানে রাস্তায় তারা চত্বরের আশেপাশে তারা যেভাবে পার্ক করে রাখে, এইটি বন্ধ করার জন্য তাদেরকে ওই শিক্ষাটা দিতে হবে। যদি না শুনে তাহলে জরিমানা বাবদ তাদের কি করতে হবে, তাদের লাইসেন্সটাকে 6 মাসের জন্য 4 মাসের জন্য কি করে দিবে, সাসপেন্ড করে দিবে, তারা আর অটো চালাতে পারবে না।
এই ভয়টা যখন তাদের ভিতরে আসবে, আর এটার ভয়ের জন্য যে জরিমানাটা প্লাস তার যে 4 মাস তার যে কাজটা বন্ধ হয়ে গেল, এই ভয়টা যখন আসবে তখনই সে নিয়ম মানতে বাধ্য হবে। তাদেরকে নিয়মের ভিতরে আনেন, তাহলে কি হবে জানেন? তাহলে তারাও নিয়ম মাফিক চলবে, রাস্তাঘাটে জাম কম লাগবে, সরকারও তার পর্যাপ্ত ট্যাক্সটাও পাবে, সরকারেরও আর এগুলো নিয়ে এত হই হুল্লোড় করতে হবে না, তাদেরকে এভাবে ভাঙচুরও করতে হবে না, এই অটোগুলি ভাঙচুর করতে হবে না, প্রত্যেকটা অটো যার যার জায়গাতে চলে যাবে। কারণ আমি ড্যাম শিওর, আমাদের নারায়ণগঞ্জে যদি কথা বলি, আমাদের নারায়ণগঞ্জে মনে হয় মানে ম্যাক্সিমাম মেজরিটি অটোই অন্য শহরে, দূর দূরান্ত থেকে তারা শহরে এসে পড়ছে তাদেরকে শহরে চালানোর জন্য, তারা কিন্তু এখানে থাকেও না, এখানেরও না। তো এরকমভাবে যদি কন্ট্রোল করতে হয় তাদেরকে অবশ্যই এই জোনের ভিতরে তাদের ওই নাম্বার প্লেট হিসেবে তাদেরকে কন্ট্রোল করতে হবে। এছাড়া আপাতত এই যে সিচুয়েশনটা কন্ট্রোল করাটা একদম কোয়াইট ইম্পসিবল। আপনি কতজনের রিক্সা ভাঙবেন, আপনি কতজনের অটো ভাঙবেন? তারাও কষ্ট পাইতেছে, তাদেরও পরিবার আছে, তাদেরও চলার রাস্তা দরকার, তাদের তো অন্য কোনো কাজ নাই, যেহেতু আমাদের বাংলাদেশে অনেক কাজের ক্রাইসিস। তো অ্যাটলিস্ট তাদের একটা নিয়মের ভিতরে আনলে দুনো পক্ষই কি হবে, সন্তুষ্টির সাথে নিজ নিজ কর্ম করতে পারবে। সরকার তাদের উপর ট্যাক্স একটা সিস্টেম করুক যে ঠিক আছে তুমি চালাবে, তুমি এই প্রতি মাসে প্রতি বছরে তোমার এই পরিমাণ ট্যাক্স দিতে হবে, তুমি মানবা? তুমি যদি মানো, এই ট্যাক্স দাও, তাহলে তুমি তোমার লাইসেন্স রিনিউ করতে পারবা। আর রিনিউ সিস্টেমটা করতে হবে কেন? রিনিউ করার সময় তার আগের বছর সে ট্যাক্সটা দিছে কিনা সেটা কন্ট্রোল হয়ে যাবে। ব্যাংকে যখন সে সরকারি খাতে টাকা জমা দিবে তখন কি হবে, তখন তার এই রিনিউর রেকর্ডটা আসবে যে তার এই ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার সময় তার যে টোটাল পুরো বছরের যে ট্যাক্সটা একটা ফিক্সড অ্যামাউন্টও হইতে পারে, অথবা একটা পার্সেন্টেজ হতে পারে, সে কত টাকা প্রতি মাসে সে অটো চালায়, যদি সে কর্মী হয়ে থাকে, শুধু অটো চালক, সে কত টাকা বেতন পায়, তার বেতনের একটা অংশ তুমি যদি দিয়ে তুমি চালাতে পারো, তুমি চালাবে। আর মালিকদেরও এখান থেকে মালিকদেরও ওইভাবে জানানো হবে যে তোমারও ট্রেড লাইসেন্স বাবদ তোমার এই ট্যাক্স দিতে হবে, নাহলে তোমার এই অটোগুলি আর পরবর্তীতে চলতে পারবে না। কারণ তোমার ট্রেড লাইসেন্স রিনিউ করার সময় জানা যাবে যে কে তুমি কতটা গাড়ি, প্রত্যেকটা গাড়ি বাবদ তোমার ট্যাক্স তুমি দিছো কিনা। তো এইরকম একটা সিস্টেমে আস্তে আস্তে করে যদি আমরা আনি, তাহলে এই সমস্যার সমাধান হতে পারবে। তাহলে যে কেউ মন চাইলে যার মতো করে 5টা 10টা করে অটো রাস্তায় নামাতে পারবে না। এখন তো এমন অবস্থাতে 3 চাকার যে রিক্সাগুলো ছিল, প্যাডেল রিক্সাগুলো, তারাও মোটর লাগায় চালানো শুরু করছে। তখন এইটাও কি করবেন? এইটাও কমাইতে হলে এই সেম পদ্ধতি দিয়ে আসতে হবে, না হলে কমানো যাবে না, কোনো মতে কমানো যাবে না। আপনারা একদিকে ভাঙবেন, আরেকদিকে তারা কি করবে, আবার একটা জায়গায় 2টা বানাবে। তো বানায় যদি রাস্তায় নামাতে না পারে, তাহলে অটোমেটিক বানানো বন্ধ হয়ে যাবে। এই নিয়মটা আনেন, এই যে নাম্বার প্লেট সিস্টেমটা সাথে কিউআর কোড আর হলো গিয়ে একদম ফিক্সড, যে এত এই শহরের জন্য 500, ওই শহরের জন্য শহরের আয়তন হিসেবে যদি এইভাবে একটা ফিক্সড করে দেন, আর এইটা রেজিস্ট্রিটা তার লাইসেন্সের সাথে, ট্রেড লাইসেন্স, তার ড্রাইভিং লাইসেন্স, যে অটো লাইসেন্স থাকবে, এগুলোর সাথে কানেক্ট করে দেন, তাহলে দেখবেন মানুষজন এই ভয়েও আপনার অবৈধভাবে রাস্তাতে চালাবে না। কারণ যদি ধরা পড়ে, তখন তারা বলতেও পারবে না যে আমাদেরকে তো আগে জানানো হয়নি, বা আমরা কেন চালাতে পারবো না। কারণ এটা একটা নিয়ম, এটা সংবিধানের ভিতরে হোক বা এটা একটা যানবাহনের বিআরটিসি থেকে একটা নিয়মই ফিক্সড করে দেওয়া হবে যে তুমি চালাও, এই নিয়ম মানো, তুমি চালাও, কোনো সমস্যা নাই, তুমি লাইসেন্স নাও, পরীক্ষা দাও, পাস করো, তুমি চালাবে, ট্যাক্স দিবা, ওকে ফাইন, তুমি চালাও। কিন্তু তুমি যদি এগুলি না মানো, তাহলে তুমি রাস্তায় চালাতে পারবে না। যদি কন্ট্রোলে ধরা পড়ো, তাহলে তুমি দোষারোপ করতে পারবে না, তোমার অটো বাজেয়াপ্ত করা হবে, প্লাস তোমার লাইসেন্স তুমি যদি নিয়েও থাকো, তাহলে সেটাও কি হবে, 6 মাসের জন্য হোক 3 মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া হবে। একটা ভয় তৈরি করতে হবে। আমরা যখন একটা জিনিসে ভয় পাই, তখনই সেই নিয়মটা মানি, সেই নিয়মটা নিয়ে আমরা সম্মান করি। আর যখনই ওই জিনিসের প্রতি আমার কোনো ভয়ই থাকে না যে আমি জরিমানা খাবো, বা আমার এটা একদম ক্যান্সেলই হয়ে যাবে, সাসপেন্ড হয়ে যাবে, বা আমার ভবিষ্যতের সব কিছু এটা বন্ধই করে দেওয়া হবে, তখনই আমরা কি হব, এটা নিয়ে আমরা কখনো ভালো কিছু করতে পারবো না। আমাদের মনের ভিতরে ভয়টা জাগাতে হবে। সরকারেরও এই দিকগুলি খেয়াল রাখতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, অটোর ভিতরে সেই স্পিড মিটারটা লাগাইতে হবে। আপনি যতদিন পর্যন্ত এই স্পিড মিটারের একটা বাধ্যবাধকতা না আনবেন, 40-এর নিচে, 40 কিলোমিটার পার আওয়ারের নিচে, ততদিন পর্যন্ত এরা এলো পাথারি চালাবে।
আমরা তো অনেক ভিডিওতে দেখছি, আমি নিজেও এক্সপিরিয়েন্স করছি যে এরা যেইভাবে এলোপাথারি ডানে বামে আড়াআড়িভাবে, মানে কোনো নিয়ম নাই, চাপ যেভাবে মন চায় চালাতেছে, তো এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবেই। এই অটো যেরকম ভালো এবং অনেক ভয়ঙ্কর একটা বাহন, সেটাও মাথায় রাখতে হবে। এটার স্পিড অনেক বেশি। এই সব স্পিডের যে গাড়ি এলাকার ভিতর চালানো অ্যাকচুয়ালি ঠিক না। আমাদের যে আগের সময়কার যে পায়ে চালিত রিক্সাগুলো ছিল এলাকার জন্য, সেটাই বেস্ট। কারণ তাদের একটা সর্বোচ্চ গতি ছিল, তারা এর বেশি তারা উঠতে পারতো না। কারণ মানুষ তো পায়ে চালাইতেছে, সে কতই বা স্পিড তুলবে, সাথে আবার প্যাসেঞ্জার থাকে। তো সেই জন্য এলাকার ভিতরে শুধু এগুলোই পারফেক্ট, এই প্যাডেল চালিতগুলি রিক্সাগুলি। আর যদি বড় শহর মানে এই মেন রোডগুলিতে চালাইতে হয়, তাহলেও তাদেরকে এই লিমিটের ভিতরে স্পিডে চালালে তারা কি করবে, তারা অ্যাক্সিডেন্টের ভাগিদার হবে না, একটা সাধারণ জীবন বেঁচে যাবে। অনেক বাচ্চাদের এভাবে অ্যাক্সিডেন্ট হয় অটোর জন্য, এগুলি অনেক কমে আসবে। সো যাই করি, যেভাবে ভাঙচুর হচ্ছে, যাই হচ্ছে, সব দিক চিন্তা করি। আর সবারই বাঁচার অধিকার আছে, সবারই কর্মের অধিকার আছে, একটা নিয়মের ভিতরে আনেন, তাহলে দেখবেন তারাও সম্মান সহিত কাজ করবে। কারণ তারাও তখন গর্ব করে বলতে পারবে যে না, আমি পরীক্ষা দিছি, আমি লাইসেন্স পাইছি, আমি এটা যোগ্যতা অর্জন করছি, আমি ট্যাক্স পে করতেছি, আমি চালাবো, আমার রাইট আছে, আমার অধিকার আছে রাস্তাতে আমার অটোটা চালানোর। সব কিছু যখন মেনটেন হবে, সব নিয়মকানুন মানবে, সরকারও তখন সরকারের দিক থেকে বলবে যে ওকে ফাইন, তুমি যখন সব কিছু মানতেছো, আমিও তোমাকে সেই অধিকার দিলাম রাস্তাতে চালানোর, তুমি নিয়ম ভঙ্গ করতেছো না, তুমি যেখানে সেখানে গাড়ি থামাইতেছো না, তুমি এলোপাথারি চালাইতেছো না, তুমি সেই নিয়ম মাফিক চালাইতেছো, তোমার রাস্তা কোন জায়গা, কোন সাইডটা, সেটা নিয়ে তুমি চালাইতেছো। এইসব জিনিসগুলি কখনই কন্ট্রোল আসবে যখন এই যে নিয়মগুলো বললাম, সিম্পল এই জিনিসগুলি, এটা সিম্পল হলেও এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ, না হলে কোনো মতেই সম্ভব না এই জিনিসগুলো, এই ঝামেলাগুলো কন্ট্রোল করার জন্য। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমি আমার এই ছোট অল্প ভিডিওর ভিতরে কিছু জিনিস যদি বোঝাতে পারি। আমি দুনো পক্ষের ভালো চিন্তা করে বলছি, আমি কারো নিয়ে কোনো বিপক্ষে না, আমি অটো চালকদেরও বিপক্ষে না, আমি সরকারেরও বিপক্ষে বলবো না। আমি জাস্ট খালি বলতে চাই যে দুজনকে একটা নিয়মের ভিতরে আনতে হবে। আমার শুধু এতটুকুই চাওয়া। তাদেরও টাকার প্রয়োজন, সবাই টাকা কামাইতে চায়, টাকা কামানো হালাল উপায়ে টাকা কামাইতেছে, এটা কোনো অপরাধ না। কিন্তু নিয়মের ভিতরে থেকে যদি হালাল উপায়ে কামায়, তাহলে সব কিছুই সুন্দর লাগে দেখতে, রাস্তাঘাটও দেখতে সুন্দর লাগবে, মানুষও নিরাপদ থাকবে, সবাই হাসি খুশি জীবনযাপন করতে পারবে। তো আজকের মতো এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটা একটু ইনফরমেটিভ ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।